তো আমি সেখানে দেখছিলাম কোথায় কি ঘটনাগুলো ঘটছে। আমাকে যখন রিমান্ডে নিচ্ছিল তারা আমার সাথে আলোচনা করছিল, এবং সেখানে বেশি আলোচনা আমি দেখছি যে পুলিশ কীভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলছে, ভাই আমাদের কী দোষ, আমাদের কীভাবে মারতেছে, কোথায় কোথায় পুলিশ মারতেছে, শুধু তারা সেই কথা আমাকে এসে বলে। অমুক জায়গায় আমাদের 5 জন পুলিশ মারে ফেলছে, অমুক জায়গায় আমার পুলিশকে মেরে লটকায় রাখছে, ওই জায়গায় আমাদের পুলিশ কী করছে, যত পুলিশই মানে পুলিশকে মানুষ মারতেছে, এই ধরনের কথাগুলো তারা আমাদেরকে বলতেছিল। তো আমি চোখের সামনে দেখছি যে তাদের কিভাবে ডাউনফল হয়েছে। কারণ যেহেতু একদম শেষ মুহূর্তে 29, 1, 2, 3, 4, 5 এই সময়টাতে ছিলাম, এবং লাকিলি যখন আমাকে হাজতে নেওয়া হয়েছে তখন আমি আমার বন্ধু মেজবা ভাই সহ আমাদের বন্ধুদেরকে পেয়ে গেলাম সেখানে। আমরা হাজতে অনেক কষ্টের মধ্যে ছিলাম, প্রায় আমরা রোজা রেখে কাটাতাম, কারণ খাবার দাবার এটা সেটা নিয়ে একটা কষ্ট ছিল, টয়লেট করার একটা ঝামেলা ছিল, জানেন আপনারা। আমরা যেহেতু আগেও জেল খেটেছি, অভ্যাস ছিল এই জিনিসগুলো প্র্যাকটিস করার। তো যেই কথাটা এখানে গুরুত্বপূর্ণ বা এখানে বিভিন্ন জন বলেছেন, সেটা হচ্ছে যে জেলখানায় যদি কেউ না যায়, কারা নির্যাতন যদি কেউ ভোগ না করে, সে বাংলাদেশ রাষ্ট্র বোঝাটা তার অপূর্ণ থেকে যাবে। জেলখানাকে একটা আলাদা, এটা একটা আলাদা গ্রহ, এটা পৃথিবীর এই এত সৌরমণ্ডলের মধ্যে এটা আরেকটা জগৎ। সুতরাং আমরা একটা অনুরোধ করতে চাই, এই আন্দোলনে নানাভাবে মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। আপনারা এখানে মূল্যায়নের কথা বলেছেন, আমি আলাদা করে মূল্যায়নের কথা বলবো না। আমাদের একজন নেতা আছেন খালিদ হাসান, উনি গুলিবিদ্ধ ছিলেন, ওনার গুলিটা তোলার জন্য হসপিটালে গিয়েছেন অপারেশনের জন্য, সেখান থেকে ওনাকে ছো মেরে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, এবং ওনার ফোন ট্র্যাক করে করে আমাদের নেতাদের বাসায় বাসায় রেড করা হয়েছে। আমি বলি ব্যক্তিগতভাবে আমি কোনো মূল্যায়ন চাই না, কারণ আমি জানি যদি এই পরিবর্তনটা না হতো তাহলে এখনও আমরা জেলে থাকতাম। এই পরিবর্তনটা না হলে আমরা অনেকেই গুম হয়ে যেতে পারতাম। এই পরিবর্তনটা না হলে আমাদের অনেকের পিতামাতা, আত্মীয় স্বজন নির্যাতনের শিকার হতেন। আমি আবু সাঈদের বাড়িতে গিয়ে বলেছি, আজকে যদি এই হাসিনা পলায়নের পরিবর্তন না ঘটত তাহলে আবু সাঈদকে জঙ্গি হিসাবে তার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। আমরা আর কি চাই? আমরা যখন মুক্ত স্বাধীন নিঃশ্বাস নিতে পারছি, আমি তো আসিফ নজরুল ভাইয়ের কাছে আর কিছু চাই না। আপনি যে আমাদেরকে ডেকেছেন, এই বদান্যতা দেখিয়েছেন, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই এই রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা আছে, ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা নাই। কারণ হ্যাঁ, আমি বলছি, আমি আইন মন্ত্রণালয়ের এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন, বড় ভাইয়েরা আছেন, ছোট ভাইয়েরা আছেন, সবাইকে বলবো যদি একটা কাজ করতে পারেন, কারণ এটা সহজ। আমরা যারা কারাগারে ছিলাম প্রত্যেকের কাগজ পাওয়াটা খুব সহজ, লিস্ট পাওয়াটা সহজ, এখানে কোনো 2 নম্বরে হওয়ার সুযোগ নাই। অনেক জায়গায় 2 নম্বরে হওয়ার সুযোগ আছে, শুধু এই জায়গায় নাই। আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটা অ্যালবাম বানাতে পারেন, অন্তত এই স্মৃতিটা থাকবে, যাতে আওয়ামী লীগ কোনোদিন আবার উৎখাত করলে যাতে ধরে ধরে মারতে পারে। কারণ ওই ভয়টা না থাকলে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো না। ওই ভয়টা না থাকলে আমরা বিচ্ছিন্ন হব, বিক্ষিপ্ত হব, নিজেরা লড়াই করব, যেটা অতীতে বিপ্লবীরা করেছে। আমি এই জন্য নেগেটিভভাবে আসিফ নজরুল ভাইকে পরামর্শ দিতে চাই, আপনি এরকম একটা অ্যালবাম বানায় দিয়ে যান, আর অ্যালবাম বানায় দিয়ে বলবেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, তোমাদের অনৈক্যের কারণে যদি আবার আওয়ামী লীগের উত্থান ঘটে, শেখ হাসিনার উত্থান ঘটে, তাহলে এই অ্যালবামই তোমাদের মৃত্যু পরোয়ানার জন্য যথেষ্ট। আমি সেই জন্য একটা অ্যালবাম চাই। কারণ যেই বেদনা আজকে দেখছি, যে কৃতিত্বের জাহির করার যে লড়াই আমরা দেখছি, বিশ্বাস করেন আমি অন্তত 100 শহীদের খবর জানি যারা কখনো এই কৃতিত্বের জন্য রাজপথে নেমে আসে নাই। অনেকে বলেছে আমরা তো কোনো সমন্বয়কে চিনি না,
অনেকে বলেছে আমরা কোনো খবরও পাই নাই। শুধু শুধু সন্তানের রক্ত দেখে, শুধু বোনের কান্না দেখে, শুধু বাপের হাজারি দেখে, শুধু মায়ের বিলাপ দেখে আমরা রাজপথে এসেছিলাম। আজকে 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 অনেকে অনেক কথা বলছেন, সত্য কথা, আমরা সবার কাছে ঋণী। আমি তো বলেছি যতজন আপনাদের কাছে বলতে চায় যে আমি মাস্টার মাইন্ড, সবাইকে একটা করে মেডেল দিয়ে দেন মাস্টার মাইন্ড। যতজন আপনাদেরকে বলে যে আমার আহ্বানে লোক রাজপথে নেমেছে, তাকে একটা করে হীরার মালা পরায় দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার সেই দৃশ্য দেখার সুযোগ হয়েছে ফাইলে যখন বসায়, মাটিতে বসায়। আমি প্রতিবাদ করেছিলাম ওই কেস টেবিলে গিয়ে। আমাদেরকে চেয়ার দিয়েছে, আমাদেরকে চেয়ার দিয়েছে, আর আসামিদেরকে বলছে ফাইল ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়েছে। আমি বলছি নো, আমি গিয়ে সেখানে মাটিতে বসেছি। আমাকে বললো যে না ভাই আপনি মাটিতে বসতে পারবেন না। আমি এদেরও যদি মাটিতে বসাইতে হবে আমাকে মাটিতে বসাইতে হবে। বাহ, যেদিন হাসিনার পলায়ন ঘটল সেদিন কি আদর আপ্যায়ন, মোবাইল ফোন, তখন কি চেয়ার টেয়ার এনে দিছে, খেয়াল আছে না? এবার হাসিনা পতনের স্মৃতিটা বলেই শেষ করি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমি জানি। 5 তারিখ সোয়া 2টার দিকে আমরা যখন, আমার একটা দুর্ভাগ্য যে আমরা যখন একসাথে জেলে গেলাম, রিজভী ভাই, গোলাম পরোয়ার ভাই, আমরা সবাই রাত প্রায় 11:30টার দিকে আমরা জেলে গিয়ে পৌঁছলাম। সেটা হচ্ছে 4 তারিখ রাত্রেবেলা। আমাদের রিমান্ড শেষ, আমাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। তো পরোয়ার ভাই এমপি ছিলেন, উনি ডিভিশনে চলে গেলেন। রিজভী ভাই তো ওখানে চিল্লাচিল্লি করলেন, রিজভী ভাইকে নিয়ে গেলো। আমি বেচারা দেখি আমার জন্য কেউ কোনো ব্যবস্থা নাই। তা আমি শুধু বললাম যে আমার বন্ধু মেজবা ভাই কোথায় আছে, ওনার ওখানে আমাকে নিয়ে যান। বলছে ভাই এত রাত্রে কারোকে খোঁজ নেওয়া যাবে না। সুবেদার সাহেব এসে বললো আপনাকে আমরা আমদানিতে নিয়ে যাই। তা আমি বললাম এতগুলো আসামি কাউরে আমদানিতে নিলেন না, শুধু আমারে আমদানির জন্য দেখলেন? বলছে না, আপনারা একটা আলাদা আমদানিতে রাখবো, ওটাতে আর কেউ নাই, খালি। যাই হোক, খুব মন খারাপ, আমাকে নিয়ে আমদানিতে রাখলো। দেখলাম যে ওই আমদানিটা খালি। 2টা আমদানি ছিল, ওই আমদানিটা একটু কম, ওখানে 3-4 জন লোক আছে মাত্র। এনিওয়ে, ওগুলো আপনারা সব জানেন, কমন। তো 5 তারিখ 2টার দিকে আমি ওই খবর দিয়ে অনেকগুলো বই নিয়ে গেছিলাম, কারণ 6 মাসের প্রস্তুতি নিলাম যে কী বই পড়বো, লিস্ট করলাম অনেক কিছু। তা আমি শুয়ে শুয়ে আবুল মনসুর আহমদের বই পড়ছি। 2:30 সোয়া 2টার দিকে হঠাৎ দেখলাম বিকট শব্দে আওয়াজ, চিৎকার, উল্লাস, পুরো জেলখানা যেন এভাবে কাঁপছে। আমি যেহেতু বিচ্ছিন্ন, আমি তো খবর পাচ্ছি না। এর মধ্যে মিয়া সাহেবরা সব বাঁশি টাশি দিয়ে পুরা জেল লক আপ করে দিল। যারা বাইরে ছিল ওদেরকে ঢুকাই ফেললো, আর তো থামেই না, জেলখানা যেন এভাবে এভাবে কাঁপছে। তা আমি আমার যেই ফালতু টালতু ছিল যারা সাথে, এদেরকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। তো একজন বলছে যে আঙ্কেল কিছু একটা হয়েছে, বড়, ছোটোখাটো কিছু না, এমন বড় কিছু হয়েছে। আমি বললাম যে, বলছে মাঝে মধ্যে এরকম হয়, খেলা টেলায় জিতলে এরকম আওয়াজ টাওয়াজ হয়। আমি যেখানে ছিলাম ওখানে টেলিভিশনও ছিল না, যেহেতু এটা আমদানিতে তো টিভি থাকে না, ওয়ার্ডে থাকে। ওয়ার্ডগুলোতে, ওয়ার্ডে ছিল না, আচ্ছা যাই হোক, আচ্ছা সব ওয়ার্ডে ছিল না, কিছু ওয়ার্ডে ছিল হয়তো, যাই হোক। তো আমি বারবার শুধু ডাকতেছি ভাই কেউ একটু আসেন, কি হয়েছে কি হয়েছে, কেউ আসে না। কিছুক্ষণ শুয়ে আমি আবার শুয়ে গেলাম। হঠাৎ একজন লোকের দৌড়ার শব্দ, দরাদের সামনে গেলাম, যাই বললাম যে কী হয়েছে, বলো যে হাসিনা পালাই গেছে। আমি বললাম যে এই মনে হয় পিনাকির কোনো একটা ভিডিও শুনছে, মিথ্যা একটা ভিডিও শুনছে মনে হয়। আমি বললাম যে ফালতু কথা বলার জায়গা মানে, আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যতই শুই, জেলখানা তো কাঁপতেছে এইভাবে। কিছুক্ষণ পর স্লোগান, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এগুলো বলতেছে। আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি আনচান করতেছি, অস্থির হচ্ছি, জেলখানা তো কেউ ভেঙে ফেলতেছে এরকম অবস্থা। এনিওয়ে, অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে। আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে এখানে বলতেছি। তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো, আয়শা বললো যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না, আপনাকে এখানে রাখলো কে? আমি বললাম আমি তো জানি আপনি কে। তো উনি বললো যে আমি বিডিআরের একজন সদস্য, 10 বছরের জেল হয়েছে আমার, আমি আপনার নাম ধরে খুঁজতেছি।
তো আইসা প্রথম আমার কপালে চুমা খাইলো, হাত ধরলো। আমি বললাম যে কী ঘটনা বলেন তো, কী হয়েছে? তো উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে, সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে। আমি বললাম যে ভাই এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন, ইন্টারনেট দেখে বলতেছেন না রিয়েল? বলতে আমি এই টেলিভিশন দেখে আসছি আপনাকে। বিশ্বাস করেন আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যেই স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি, তুমি এইভাবে আমাদের কাছে ধরা দিলে। আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম তখন আমার আসিফ নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে। উনি মির্জা ফখরুলকে বলছিলেন, ফখরুল ভাই কল্পনা করা যায় হাসিনা নাই। আমাদেরকে বিশ্বাস করেন, সেদিনের সেই অনুভূতি আর কাউকে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আর আপনারা তো জানেন, যারা আমরা বিভিন্ন জেলে ছিলাম, পরদিন তো জেলখানা ভাঙা হয়েছে, জেলের সব তালা ভেঙে গেট ভেঙে আমরা সবাই মাঠে নেমে এসেছি। এই যে উৎস ছিল আমাদের, এই নূর ছিল, সবাই আমরা সেখানে মাঠে সমবেত হয়েছি। আহা, জেলাররা আইসা খালি আমাদেরকে মাইক হাতে নিয়ে বলে যে একটু বলেন, একটু বক্তৃতা দেন, একটু থামান লোকদেরকে। তো সেদিন কিন্তু গোলাগুলি হয়েছে, আমাদের জেলখানায় আর্মি ঢুকেছে, গুলি করেছে, আপনাদের অনেকের মনে থাকার কথা। এই কথাগুলো কেউ বলে নাই। এবং এরপরে আমরা শুনেছি কেরানীগঞ্জে 2 জন মারা গেছে, 6 জন। এরপরে কিন্তু আপনারা কেউ এটা বলেন নাই। এরপরে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে গিয়ে কয়েদিরা আসামিদেরকে মেরেছে। তাদের কান্নায়, চিৎকারে, বিলাপে জেলখানার আকাশ ভারী হয়েছে। কিন্তু এটার কোনো বিচার, এটার কোনো আওয়াজ আমি কোথাও দেখি নাই। আমি আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়ে দাবি করব, সেদিন যারা নির্মমভাবে ওয়ার্ডে ঢুকে মানুষের উপর অত্যাচার করেছে, যে সমস্ত কয়েদিরা এবং মিয়া সাহেবেরা এবং সুবেদাররা, একটা তদন্ত কমিটি করে এদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জুলাই যোদ্ধা নামে এই শব্দটা আমি অনুরোধ করব বাদ দিয়ে দেন। কারণ এই জুলাই যোদ্ধা শব্দ যদি আপনি ব্যবহার করেন, তাহলে কেউ জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবে, কেউ পাবে না। কারণ আমার এই কারাবন্দী ভাই ও বোনেরা যে নির্যাতন ভোগ করেছে, যে নির্মমভাবে আহত হয়েছে, মানে ব্যথা পেয়েছে, বেদনা কষ্ট করেছে, এদের কারো ভাগ্যে আপনারা জুলাই যোদ্ধা বলেন না এখন পর্যন্ত। সুতরাং আমি বলবো, এই জুলাই যোদ্ধা কনসেপ্টটা বাদ দিয়ে দেন। কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যেক গ্রামে জুলাই যোদ্ধা আছে। আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করব? আমি নিজে দেখেছি ধানমন্ডিতে যখন ছাত্রলীগের ছেলেরা বাসায় বাসায় হামলা করেছে, এই সিকিউরিটি গার্ডেরা বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিল এবং বলেছে এখানে কেউ ঢুকে নাই। সেই বাসায় বাড়িতে গিয়ে পুলিশ রাতের বেলায় সিসিটিভি চেক করে সে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে পিটিয়েছে। আপনারা তাদেরকে কোনোদিন জুলাই যোদ্ধা বলবেন? বলেছেন কখনো? খোঁজ নিয়েছেন কখনো? খোঁজ নেওয়া সম্ভব না আসলে। সুতরাং